গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। কাবেরী ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। এখন আমরা চলে এসেছি বাতুকেবে শ্রী সুব্রমণিয়াম স্বামীজির মন্দিরে। চলুন মন্দিরের ভেতরটা একটু ঘুরে দেখি। এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভগবান মুরগান বা কার্তিকের উদ্দেশ্যে, যাকে তামিল ভক্তরা সুব্রমণিয়াম স্বামী বলেই পুজো করে থাকে। এই মন্দিরে পুজো দিয়েই তারপরে ভক্তরা ওই 272টি সিঁড়ি বেয়ে উপরে ওঠে মূল মন্দিরে। তবে অনেক বয়স্ক মানুষ আছে যাদের পক্ষে ওই 272টি সিঁড়ি বেয়ে উপরে যাওয়া খুবই কষ্টের। শুধু যে বয়স্ক মানুষ আছে তা নয়, অনেক গর্ভবতী মায়েরা রয়েছে, অনেক ছোট্ট ছোট্ট ছানা রয়েছে। তাদের পক্ষে ওই 272টি সিঁড়ি বেয়ে উপরে ওঠা অনেকটাই কষ্টের। তাদের জন্যই এই সুন্দর ব্যবস্থা করা রয়েছে। তারা সকলেই এসে প্রথমে এই মন্দিরে পুজো দেয়। তবে আমরা যখন এখানে এসেছিলাম সকালবেলায়, তখন কিন্তু এখানে প্রচুর লাইন ছিল। সূর্য মামার তাপটাও বেশ প্রখর হয়েছিল। আমরা তখন ভাবলাম এই লাইন দাঁড়িয়ে যদি আমরা পুজো দিয়ে উপরে উঠি, ততক্ষণে সূর্য মামা আরও বেশি উত্তপ্ত হয়ে যাবে। 272টি সিঁড়ি বেয়ে হয়তো আমরা পৌঁছে যাব, কিন্তু আমার ছানার পক্ষে অনেকটা কষ্ট হবে। তাই আমাদের ক্ষেত্রে কাজটা উল্টো হয়ে গেছিলো। আমরা আগেই ওই 272টি সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলাম, তখন রাস্তাটা বেশ ফাঁকাই ছিল। তবে উপর থেকে নামার সময় আমরা বুঝতে পেরেছিলাম তা এখন সিঁড়িটা তখন মোটামুটি বেশ উত্তপ্ত হয়ে গেছিলো। তবে উপর থেকে যখন নিচে নেমে এসেছিলাম, তখন এই মন্দিরটা ধোয়া মোছা চলছিল জল দিয়ে, তাই তখন এই মন্দিরটাতে ঢুকতে পারিনি। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে তবে এসেছি এই মন্দিরটাতে। মন্দিরটার ভেতরটা না ভারী শান্ত, স্নিগ্ধ, ভারী ঠান্ডা, বেশ ভালো লাগছিল। তবে জানেন তো, আমার ছানা ভারী টায়ার্ড হয়ে পড়েছিল, বারে বারে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছিল। আমি বলছিলাম ওখানে সবাই বসেছে, চলো ওখানে গিয়ে বসি। যেহেতু ওখানে ওর বয়সী কোনো বাচ্চা ছিল না, তাই ও ভীষণ লজ্জা পাচ্ছিল যেতে। তবে চলুন উপরে এই শিব মন্দিরটাকে একটু দেখে আসি। শুধু যে আমার ছানাই টায়ার্ড হয়ে গেছিলো তা নয়, আমরাও ভারী টায়ার্ড হয়ে পড়েছিলাম। 272টি সিঁড়ি সহজে উঠে গেছিলাম, জানি না কিভাবে উঠেছিলাম। তবে এই 10-12টা সিঁড়ি উঠতে সত্যিই ভারী কষ্ট হচ্ছিল। তবে ওই যে ইচ্ছা 16 আনার জায়গায় 18 আনা, তাই উপরে উঠছিলাম। এখানে শুনেছি একটি শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে। অনেক ভক্তরা প্রথমে শ্রী সুব্রমণিয়াম স্বামীজির পুজো করে তারপর উপরে গিয়ে শিব মন্দিরে গিয়ে প্রার্থনা করে। কারণ হিন্দু বিশ্বাস অনুযায়ী ভগবান মুরগান হলেন শিবজির পুত্র, তাই পিতা ও পুত্র উভয়ের আশীর্বাদ নেওয়াটা অত্যন্ত শুভ বলে মান্য করা হয়। তবে উপরে উঠে সত্যিই যেন স্নিগ্ধ লাগছিল আরও বেশি। নিচটাও অনেক ঠান্ডা, অনেক শান্ত ছিল, তাও মানুষের কথার শব্দ শোনা যাচ্ছিল। উপরে ওঠার পরে কিছুই যেন কানে আসছিল না। সত্যিই ধ্যান করার জন্য যেন একটা পারফেক্ট জায়গা। তবে আমার ছানা সত্যিই ভারী টায়ার্ড হয়ে পড়েছিল। একবার মন্দিরটা প্রদক্ষিণ করেই বসে পড়েছিল। আমি কর্তামশাইকে বললাম, তুমি ঘুরে ঘুরে মন্দিরটার ছবি তোলো, যাতে আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তবে আমার কর্তামশাই এইসব ক্ষেত্রে খুব হেল্প করে আমাকে। আমি একবার মন্দিরটাকে ঘুরে এসেই নিচে বসে পড়েছিলাম, আর আমার কর্তামশাই সুন্দরভাবে নিখুঁতভাবে ছবি তুলছিল, যাতে আপনাদের সঙ্গে নিখুঁতভাবে আমি শেয়ার করতে পারি, যতটুকু ওর ক্ষমতায় ছিল। তবে চলুন মন্দিরটাকে একটু ঘুরে দেখি। মন্দিরের চারিপাশটা প্রদক্ষিণ করে মন্দিরের সামনেই আমরা বসে পড়েছিলাম। আমরা বসার আগে এখানে বেশ কয়েকজন ছিল, তবে আমরা বসে থাকতে থাকতে তারা সবাই নেমে চলে গেছে। কিন্তু আমরা বসেছিলাম, আমার ছানা সত্যি আর হাঁটতে পারছিল না। তবে চলুন এবার নিচের দিকে যাওয়া যাক। ওপর থেকে বেশ অনেকটা এনার্জি নিয়ে নিচে এসেছিলাম। নিচে এসে এই পিলারগুলো, স্ট্যাচুগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ ভালো লাগছিল, ভারী সুন্দর হাতের কাজ ছিল। আর এই গণেশ মূর্তিটি দেখুন, কি অপূর্ব সুন্দর, তাই না? তবে চলুন এবার বাইরে যাওয়া যাক। আর এই জায়গাটা দিয়েই আমি তখন দেখছিলাম মন্দিরের ভেতরে ধোয়া মোছার কাজ চলছে। বাইরে এখনও অনেক কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন এবার বাইরে যাওয়া যাক। শ্রী সুব্রমণিয়াম স্বামীজির মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম পাশের একটি নেচার পার্কে। সেখানেই ছিল দুটি গুহা, একটি রামায়ণ গুহা আর একটি ডার্ক গুহা। এই রামায়ণ গুহার ভিডিও আমি আপনাদের সঙ্গে শর্টে শেয়ার করেছিলাম। বলেছিলাম এই রামায়ণ গুহা বড় ব্লকে আপনাদের সঙ্গে আরও ভালো করে শেয়ার করব। দুর্ঘটনাবশত সেই ভিডিওগুলি আমাদের কাছ থেকে ডিলিট হয়ে গেছে। জানি না সেইগুলো আর কি করে ফিরে পাবো। সেই জন্য আরও ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। তবে যাই হোক, ওই ছোট বড় মিলিয়ে যেইটুকু পেয়েছি সেইটুকুই আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এটি রামায়ণ গুহা বলে বলা হয়েছে।
তবে রামায়ণের সব কিছুই তো আমরা ঠাকুমা দিদার থেকে গল্প শুনেছি, টিভিতে দেখেছি, আর ছোট থেকেই মনের ভেতরে স্বর্গের একটা গল্প সাজিয়ে রেখেছি। তবে এখানে আসার পরে সত্যিই মনে হচ্ছিল সব কিছু ভুলে সত্যিই যেন আমরা স্বর্গে প্রবেশ করেছি। সব কিছু যেন ভুলে গেছিলাম, অতীত ভবিষ্যৎ। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর সাজানো, এত স্নিগ্ধতা, সব মিলিয়ে সত্যিই মনে হচ্ছে স্বর্গের পথে হেঁটে বেড়াচ্ছি। মুহূর্তের মধ্যে আমরা গল্পে ঢুকে গেছিলাম। তবে চলুন সবাই মিলে না হয় আবার স্বর্গটাকে একটু ভ্রমণ করে আসি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই সেই পঞ্চনাগের মাথার উপরে শ্রীকৃষ্ণের নৃত্য। তবে চলুন এবার স্বর্গ থেকে বেরিয়ে ডার্ক গুহাটা একটু দেখে আসি। স্বর্গলোকে বেশ অনেকক্ষণ কাটিয়ে আমরা চলে এসেছিলাম নেচার পার্কে। আবার নেচার পার্কে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, সেখানে অনেকক্ষণ টাইম কাটিয়েছি। তারপর আমরা চলে এসেছিলাম কেভ ভিলায়। তবে চলুন কেভ ভিলাটা একটু দেখে আসি। কেভ ভিলাটা ঢোকার মুখেই এই সুন্দর ময়ূরটি যেন পেখম তুলে আমাদের স্বাগত জানাচ্ছিল। না না, সেরকম কিছু নয়, ওই যে মেঘ করেছিল তাই বারে বারে চারিপাশের ময়ূরগুলো ছাতার মতন এরকমভাবে পালক মিলছিল, ভারী সুন্দর লাগছিল। বেশ অনেকটা টাইম আমরা এদের সাথে কাটিয়েছি, বেশ ভালো লাগছিল। নির্ভীকভাবে ময়ূরগুলো ঘুরে বেড়াচ্ছিল আর আমরাও তার মজা নিচ্ছিলাম, ভারী সুন্দর। তবে বেশিক্ষণ এখানে থাকলে আমাদের আর অনেক কিছু ঘোরা হবে না। তবে চলুন এবার কেভ ভিলাটা ঘুরে আসি। কেভ ভিলার ঢোকার মুখেই কর্তামশাই চোখে পড়ল বাইরের এই সুন্দর কারুকার্যটা। কর্তামশাই বলল, তুমি ভেতরে যাও, আমি এই সুন্দর দৃশ্যগুলো একটু ক্যামেরা বন্দি করি, পরে তুমি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে। তবে চলুন এবার গুটি গুটি পায়ে যাওয়া যাক কেভ ভিলার ভিতরে। রামায়ণ গুহায় ঢোকার সময় মনে হচ্ছিল এক মুহূর্তে কী করে যেন আমরা স্বর্গে পৌঁছে গেছি। পুরনো সব কথা ভুলে যেন স্বর্গে প্রবেশ করেছিলাম। আর এই ডার্ক গুহার মুখে আসতে মনে হচ্ছে সত্যিই আমরা ডার্ক গুহাতেই প্রবেশ করছি, কালো কোনো এক পৃথিবীতে। চারিপাশের ছবি, উচ্ছৃঙ্খলা, লোভ লালসায় ভরা চারিদিকের ছবি। মুহূর্তের মধ্যে আমরা যেন সত্যিই মত্তধামে পৌঁছে গেছি। আমরা এখন আছি কোথায়? কেভ ভিলার ভিতরে, মালয়েশিয়া কেভ ভিলার ভিতরে। অনেক একটা ভূস্বর্গ, মানে অনেক রকম স্বর্গতে ঢুকেছি, এটা আরেকটা স্বর্গ, এক একটা স্বর্গ বানিয়ে রেখেছে, এক একটা ঘর হয়ে গেছে। না না, কথাটা বোধহয় একটু ভুলই বলে ফেললাম। স্বর্গ নয়, পৃথিবীরই কোনো একটা প্রান্তে এসে পৌঁছেছি। ওই দেখুন দূরে একটি পৃথিবী। তবে রামায়ণ গুহাতে যখন পৌঁছেছিলাম তখন সত্যিই মনে হচ্ছিল আমরা যেন স্বর্গে পৌঁছে গেছিলাম। ঝর্ণার শব্দ, চারিপাশে আলো, দেবদেবীর ছবি, গুহার ভেতরে সত্যি একটা স্বর্গীয় স্বর্গীয় পরিবেশ ছিল। আর কেভ ভিলাতে ঢোকার পরে সম্পূর্ণ অন্যরকম পরিবেশ, চারিদিকে ছবি, পরিবেশ দেখে মনে হচ্ছিল লোভ লালসায় ভরা কোনো এক পৃথিবীর এক প্রান্তে আমরা পৌঁছে গেছি। তবে ভেতরে ঢোকার পরে বেদ বেদান্তের কিছু ছোঁয়া পাচ্ছিলাম। না না, বেদ বেদান্ত সম্পর্কে অত ধারণা আমার নেই, আমি অতি সাধারণ। তবে ওই ঠাকুমা দিদার থেকে গল্প শুনে যেইটুকু ধারণা হয়েছে সেইটুকু আর কি। ভেতর ঢোকার পরে মোটামুটি ভালোই লাগছিল। চলুন আপনাদের সঙ্গে এই ভেতরে কেভ ভিলাটাকেই আপনাদের সঙ্গে একটু সুন্দরভাবে শেয়ার করি। আপনাদের একটা দারুণ জিনিস দেখাই। এই দেখুন এই পায়রাটা, প্রথমে ভেবেছিলাম এটাও বোধহয় ফেক, পরে দেখলাম উড়ে এসে পায়রাটা বসেছে, জীবিত একটি পায়রা। বেশ ভালো লাগছিল, তাই জুম করে বারে বারে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। তবে জানেন তো, এই কেভ ভিলার ভেতরে একটা ডার্ক কেভ রয়েছে, সেখানটা ক্যামেরা অ্যালাউ নেই। সেখানে বিষাক্ত সাপ, বিরল প্রজাতির মাকড়সা, পোকা মাকড়, বিরল প্রজাতির কচ্ছপ, অনেক কিছু রয়েছে শুনেছি। তবে সেখানটা যাওয়ার পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তার কারণ বাইরে থেকেই লেখা রয়েছে ক্যামেরা অ্যালাউ নেই। তবে চলুন বাইরেটুকু দেখিয়ে নিই, যেইটুকু দেখানো যায়।
আর এটি হচ্ছে সেই ডাক গুহায় যাওয়ার সিঁড়িটি, যার ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তবে ডাক গুহার বাইরে যেটুকু পেরেছি সেটুকু কিন্তু সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সিঁড়িতে ঢোকার আগেই আমাদের ক্যামেরা বন্ধ করে দিয়েছিল। আর এই দেখুন বাইরের ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডাক গুহা থেকে বেরিয়ে সামনে কিছুটা বসার জায়গাও দিয়েছে। তবে ডাক গুহার ভেতরটা আমার কিন্তু একটুও ভালো লাগছিল না। ভারী স্যাঁতস্যাঁতে, সরু গলির ভেতর দিয়ে চারিপাশে ওই বিষাক্ত সাপ, পোকামাকড় বড্ড স্যাঁতস্যাঁতে ছিল, ভয়ও করছিল। মনে হচ্ছিল বোধহয় এখান দিয়ে বেরাবে, ওখান দিয়ে বেরাবে, বিচ্ছিরি একটা পরিবেশ। ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসে যতটা ভালো লাগা ছিল বাইরে, ততটাই বাজে ছিল ভেতরের পরিবেশ। সত্যিই মনে হচ্ছিল একটা অন্ধকার গুহার ভেতর ঢুকে ফেলেছি। আর ভয় কাকে বলে, ওর ভেতরে গেলেই যেন সত্যি সত্যি প্রকাশিত হয়। তবে চলুন ডার্ক গুহাটুকু যেটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঢোকার মুখে ঠিক এরকম টাইপের ছবি দেখেছিলাম। সেই একই রাস্তা দিয়ে আবার আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। কালিদাসের গল্প, আরও অনেক কিছু। তবে চলুন বাইরে দেখি আর কি অপেক্ষা করছে আমাদের জন্য। কেপ গুহা থেকে বেরিয়েই ছিল ছোট্ট একটা সরোবর। আর সরোবরে রেনোভেশনের কাজ চলছিল, তাই সেরকম লোকজন এখানটাতে ছিল না, ফাঁকাই ছিল। আমরা একটুখানি বেরিয়ে পড়লাম, যদি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি সেই উদ্দেশ্যে। আর এটি হলো সেই সুব্রমণিয়াম স্বামীজির মন্দির, যা ছিল সরোবরের একদম সাথে লাগানো। নেচার পার্ক থেকে বেরিয়ে কয়েক পা হাঁটতেই চোখে পড়েছিল ছোট্ট একটি মন্দির, আর তার পাশেই বিশাল জটায়ু পাখির মূর্তিটি। উঁচু জায়গায় ডানা মেলে দাঁড়িয়ে থাকা এই জটায়ু রামায়ণের সেই বীর পক্ষীরাজ, যিনি সীতামাকে রক্ষা করতে গিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন। আর এই মন্দিরের ঠিক পাশেই আছে প্রায় 50 ফুট উচ্চতার সবুজ রঙের হনুমানজির মূর্তি। এই হনুমানজি বুক চিরে দাঁড়িয়ে আছে। ভেতরে দেখা যায় রাম সীতার প্রতিচ্ছবি। এই ভঙ্গিটি বোঝায় হনুমানের হৃদয় সর্বদা বিরাজ করে প্রভু রাম আর মা সীতা। ভক্তির এমন প্রতীক খুব কম জায়গাতেই দেখা যায়। আমরা এখন পৌঁছে গেছি রাম, সীতা, লক্ষণকে উৎসর্গ করা এই মন্দিরটিতে। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই এই মন্দিরে পৌঁছানো যায়। পরিবেশটা খুব শান্ত, আর উপরে দাঁড়ালেই না চারিপাশের দৃশ্যটা ভারী সুন্দরভাবে দেখা যায়। তবে দুপুর গড়িয়ে সন্ধে হতে শুরু করেছে, তো মন্দিরের দরজাটা বন্ধ ছিল। আমরা মন্দিরটাই ঘুরে ঘুরে দেখছিলাম। এই পুরো এলাকা রামায়ণের কাহিনী জীবন্ত করে তোলা যেন। শিশু থেকে বড় সবাই এখানে এলে এই গল্পের মধ্যে বাস্তব মূর্তির মিল খুঁজে পাবে। রামায়ণের গল্প অনুসারে জটায়ু রাবণের হাত থেকে সীতাকে বাঁচাতে গিয়েই প্রাণ দেয়। তবে মৃত্যুর আগে তিনি শ্রীরামকে সব ঘটনা জানায়। তাই জটায়ু ভক্তি ও আত্মত্যাগের প্রতীক। সেই কারণেই তার পাশেই ছোট্ট এই রাম মন্দিরটি তৈরি করা হয়েছে, যেটি রাম, লক্ষ্মণ, সীতাকেই উৎসর্গ করে তৈরি করা। জটায়ু পাখিটির উচ্চতা প্রায় 25 থেকে 30 ফুট মতন হবে। তবে এটি হনুমান মূর্তির মতো নির্দিষ্টভাবে ঘোষিত উচ্চতায় নয়, তবে আকারে বেশ বড় এবং উঁচু প্ল্যাটফর্মের উপরে বসানো থাকার কারণেই আরও বড় দেখায়। সারাদিন অনেক ঘোরা হলো, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগেই এই বিশাল চুনাপাথরের পাহাড়টি আপনাদের একটু ঘুরে দেখানো। আর এটিই হলো বাতুকেবের কোমুটল স্টেশন। বাতুকেবের ঠিক পাশেই অবস্থিত এই রেল স্টেশনটি পর্যটকদের জন্য সব থেকে সুবিধাজনক যাতায়াত মাধ্যম। স্টেশনটি ছোট হলেও পরিষ্কার ও সুবিন্যস্ত। ট্রেন থেকে নামলেই সামনে দেখা যায় বিখ্যাত বাতুকেব পাহাড়। অর্থাৎ স্টেশন থেকে মন্দির যেতে কয়েক মিনিট সময় লাগে আর কি। রুমে ফিরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম কেএলের বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে একদম কাছেই ছিল পেট্রোনাস টুইন টাওয়ারটি, রাস্তার এই পাশ আর ওই পাশ। ওই দেখুন রাস্তার ওপারেই দেখা যাচ্ছে সুরিয়া কেএলসিসি, আর তার পাশেই ওই পেট্রোনাস টাওয়ারটি। তবে চলুন রাস্তাটা পার হয়ে না হয় দেখা হচ্ছে। রাস্তা পার হয়ে আমরা চলে এসেছিলাম পেট্রোনাস টুইন টাওয়ারের একদম নিচে। তবে উচ্চতাটা এতটাই বড় যে কিছুতেই আমরা ছবিটা সেইভাবে নিতে পারছিলাম না। আমরা এখন চলে এসেছি সুরিয়া কেএলসিসিতে। এটি পেট্রোনাস টুইন টাওয়ারের মাঝে অবস্থিত বিশাল এক শপিং মল। এই পেট্রোনাস টুইন টাওয়ারটির উচ্চতা 452 মিটার,
অর্থাৎ প্রায় 1483 ফুট হবে। আর এখানে মোট 88টি ফ্লোর রয়েছে। তবে 88টি ফ্লোরই আমাদের সাধারণ মানুষদের জন্য খোলা নয়। 41 আর 42 তলার মাঝামাঝি একটি স্কাই পার্ক রয়েছে, আমাদের সাধারণ মানুষের জন্য ঠিক তত দূরেই আছে খোলা। তবে শুনেছি ওই 41-42 তলার স্কাই ব্রিজ থেকে এই কেল শহরটাকে অনেক সুন্দরভাবে নাকি দেখা যায়। তবে আশেপাশে অনেক উঁচু উঁচু বিল্ডিং রয়েছে, জানি না কতটা দেখা যায়। এইবার আর সময়ের জন্য সেই সুযোগটা হয়ে ওঠেনি, তবে পরের বার এসে অবশ্যই সেই সুযোগটা আমরা করে নেব। এই পেট্রোনাস টুইন টাওয়ারটি তৈরি হয়েছিল 1998 সালে। আর ওই 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সব থেকে বড় উঁচু ভবন। তবে এখন বর্তমানের উঁচু ভবন হচ্ছে দুবাইয়ের বুর্জ খালিফা, বিশ্বের সর্বোচ্চ ভবন। তবে আজও পেট্রোনাস টুইন টাওয়ার বিশ্বের সর্বোচ্চ উঁচু যমজ টাওয়ার হিসাবেই কিন্তু পরিচিত। বেশ অনেকটা টাইম আমরা কাটিয়েছিলাম সুরিয়া কেএলসিসিতে। শপিং মলটা বেশ ভালো করে ঘুরে দেখেছিলাম। বাইরে বেরাতেই দেখলাম এখান থেকে টুইনস টাওয়ারটি বেশ সুন্দর দেখা যাচ্ছে, আর তার সামনেই হচ্ছে এই সুন্দর ওয়াটার শোটি। আমরা অনেকক্ষণ বসেছিলাম এখানটায়ও বেশ অনেকটা টাইম কাটিয়েছি। 2 দিন কিভাবে চলে গেল টেরই পেলাম না। এই বছরের মতন কেলে আমাদের শেষ রাত, আবার দেখা হবে সামনের বছর। এবার আমার ছানার জন্মদিনটা বাইরে এসে বেশ ভালোই কাটিয়েছিলাম, বেশ মজা করে। 2 দিন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। কাল আমরা সকাল সকাল রওনা দিয়ে দেবো সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এই ওয়াটার শোটাও বেশ মন কাটছিল আমাদের, কখন যে টাইম পার হয়ে গেছে টেরই পাইনি। বেশ অনেকটা রাত হয়ে গেছিল, অনেকক্ষণ বসেই এই ওয়াটার শোটা দেখেছিলাম আমরা। তবে চলুন এবার ঘরে ফেরা যাক। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।